গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাডাম। আরে মুস্তাক, আরে কে দেখো তো পড়লো? কেউ পড়ে গেল নাকি? কিন্তু পড়লো কি করে? আরে আরে কি করে গেল ছেলেটা? আরে ছতলার ওই ছেলেটা আরে ডাকো সবাইকে আরে তাড়াতাড়ি। দিদি দিদি প্রিয়াকে ফোন করুন বেঁচে তাড়াতাড়ি আছে তো তাড়াতাড়ি। ছেলেটা? আরে তাড়াতাড়ি ডাকো। আরে কারোর কাছে তোর নম্বরটা থাকবে? আরে মুস্তাক তো দেখ প্রিয়ার বেঁচে আছে husband। কিনা ছেলেটা। আগেই বলেছিলাম ছতলার কারোর ওই কাছে ছেলেটা। নিশ্চয়ই নম্বর আছে। দিয়েছে। আরে তাড়াতাড়ি ফোন করতে হবে। আরে দেখুন পুলিশকে না, পুলিশকে গাড়ি ফোন চলে করো, এলো। করো। ও কি দেখেছিল, ও কি শুনেছিল, আর তার আগে ও কি দেখেছিল? কে ভেতরে এসেছিল, কে বাইরে গিয়েছিল, কে এন্ট্রি নিয়েছিল, কে এক্সিট নিয়েছিল, এই সমস্ত প্রশ্নই ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট প্রত্যেকটা প্রশ্নই যেটা ক্রাইম সিনে উপস্থিত লোকেদের তোমরা জিজ্ঞেস করবে, তোমাদের আইডিয়া দেবে যে কি ঘটেছিল। আর সিসিটিভি প্রতিটা ঘটনার উত্তর দিয়ে দেয়। অ্যাকচুয়ালি প্রতিটা বিল্ডিংয়ে, পাড়াতে, সব জায়গাতে সিসিটিভি কম্পালসারি হওয়া দরকার। তো ওই বিল্ডিং কম্পাউন্ডে কোনো সিসিটিভি ছিল যেখানে এই ঘটনাটা রেকর্ড হয়েছিল, যেটা থেকে জানতে পারবো যে উনি মারা গেলেন কি করে? না, কম্পাউন্ডে সিসিটিভি ছিল না, কিন্তু সোসাইটির লবিতে সিসিটিভি ছিল। কিন্তু 6th ফ্লোরের ওই ফ্ল্যাটের ভেতর যা কিছু ঘটেছিল সেটা আরো ভয়ঙ্কর। স্যার, আমি বডি পড়ার আওয়াজ শুনলাম আর তাড়াতাড়ি এখানে চলে এলাম। যখন আমি এখানে এসে দেখলাম, তখন দেখলাম আদিত্য স্যার এখানে পড়ে আছে। স্যার আদিত্যর ওই প্রিয়া ফোন তুলছে না। স্যার 601 নম্বর ফ্ল্যাটে যারা থাকে তারা বলছে যে ভিকটিমের স্ত্রী প্রিয়া না তো ফোন রিসিভ করছে না কারো দরজা খুলছে। বাড়িতে আর কে কে আছে? স্যার শুধু ওদের ছেলে আকাশ। হেমন্ত, দুজন লোককে সোসাইটির মেইন এন্ট্রান্সে পাঠিয়ে দাও। ওয়াচম্যানের রেজিস্টার চেক করো কে কে এসেছিল। ততক্ষণ আমি টিম নিয়ে ওপরে যাচ্ছি। স্যার। আপনি আসুন। এখনো তুলছে না ফোন। স্যার ওই 3rd ফ্লোরে সুমিতার কল এসেছিল আর আমরা তাড়াতাড়ি গিয়ে বেলটা বাজাই। কিন্তু স্যার কেউ দরজা খুলছে না, আমরা ডেকেও ছিলাম ওকে। এখন প্রিয়াও ফোন তুলছে না। আর কে গেছিল ওপরে? স্যার, বিল্ডিংয়ের মেইন গেট দিয়ে কেউ আসেনি, এটা পাক্কা। 100% পাক্কা তো? সবসময় খেয়াল রাখিস তো গেটে, ঢুলে পড়িস না তো? না স্যার, আমি সবসময় অ্যালার্ট থাকি। রোহিত, একটা কাজ করো, 2-1 জনকে তোমার সঙ্গে নিয়ে নাও আর বিল্ডিং এর মেইন গেট আর ব্যাক সাইডটা চেক করো। যাও। হ্যাঁ স্যার। মুস্তাক, রেজিস্টার চেক করো। হ্যাঁ স্যার, আসুন। স্যার আমি অফিস খুলে আপনাকে সিসিটিভি ফুটেজ আমি দেখিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করুন। হ্যাঁ চলো। স্যার 8:35 আদিত্য স্যার এবং প্রিয়া ম্যাম এই লবিতে এসেছিল। স্যার আমার প্রত্যেকটা ডিটেলস খুব ভালোভাবে মনে থাকে। আকাশ ওদের সাথে ছিল না। তো আকাশ কি এখনো ফ্ল্যাটেই রয়েছে? স্যার ওটা তো আমি বলতে পারবো না। আমার ডিউটি 8টা থেকে শুরু হয়েছিল, কিন্তু ওর পরে না আমি আকাশকে আসতে দেখেছি না বিল্ডিংয়ের বাইরে যেতে দেখেছি। স্যার এটা আজকের এন্ট্রি। কি? না তুলছে না। স্যার প্রিয়ার ফোনে এখনো রিং হচ্ছে, কিন্তু ও তুলছে না। ছাদে? ঠিক আছে, আমি ছাদে গিয়ে দেখছি। এই আদিত্য আর প্রিয়ার কোনো রিলেটিভ কি বেলগাঁওতে থাকে? আদিত্য আর প্রিয়া দুজনেরই পেরেন্টস বেলগাঁওয়ে থাকে। কিন্তু স্যার আমরা ওদের অ্যাড্রেসটা জানি না আর ফোন নাম্বারটাও নেই। স্যার আমি ছাদে গিয়ে দেখছি। ঠিক আছে। একটাই এন্ট্রি আর এক্সিট রয়েছে স্যার, পিৎজা ডেলিভারি বয়। ও 9:25-এ এক্সিট করেছে আর ওয়াচম্যান বলছিল যে বডি পড়ার আওয়াজ ঠিক 9:35-এ শুনেছিল।
আর সোসাইটি থেকে সিসিটিভি ফুটেজ এক্ষুনি আসছে স্যার। সবার আগে তালা ভাঙার লোককে ডাকো। আদিত্য রাওয়ের ডবল ডোর খোলাতে হবে। আর হ্যাঁ, ফরেন্সিকের লোকেদের তাড়াতাড়ি ডাকো। ওকে স্যার। ললিত, ইয়েস স্যার। তালা ভাঙার লোককে এক্ষুনি ডেকে আনো যাও, ফাস্ট। ওকে স্যার। যদি কেউ ভেতরে গিয়ে থাকে তাহলে ছাদ থেকে বেরিয়ে গেছে। যদি এটাই হয় তাহলে এতক্ষণে পালিয়েও গেছে। স্যার, এই ছাদটা সবসময় বন্ধই থাকে। হ্যাঁ, এ তো দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি করো। স্যার, ফুটেজ রেডি আছে। আমি ফার্স্ট শিফটের ওয়াচম্যানকে ডেকে নিয়েছি। ঠিক আছে, চলুন। স্যার, এটা ডাবল ডোর আর লকটাও খুব শক্তপোক্ত। এটা খোলার জন্য সময় লাগছে। যত তাড়াতাড়ি খুলতে পারো তত তাড়াতাড়ি খোলো। স্যার, এরপরে একটা পিজা ডেলিভারি করা ছেলে এসেছিল। আমি ওকে ভালোভাবে চিনি, ওর নাম সন্তোষ পূজারি। দেখা যাক ও বিল্ডিং এর বাইরে বেরিয়েছিল কিনা। ওই দেখুন স্যার। তুমি পাক্কা বডি পড়ার আওয়াজ 9:35 শুনেছো? হ্যাঁ স্যার। স্যার, আমি ঠিক এই সময় আওয়াজটা শুনি, আমি তাড়াতাড়ি চলে যাই। স্যার, পরের দরজাটা চেষ্টা করছি। স্যার, এই লকটা খুব শক্তপোক্ত। এটা খুলতে খুব সময় লাগছে। জানি না ঘরের ভেতর কি ঘটেছিল। একটা কাজ করা যাক, দরজাটা ভেঙেই ফেলি। এই, হ্যাঁ। সর। চেক করে ওদের ছেলে আকাশ কোথায়। ভিতরে ঘরে তো কিছু পেলাম না স্যার। এখানেও তো কিছু পাওয়া গেল না। ব্যালকনির দরজা খোলা আছে। মনে হচ্ছে এই আদিত্য ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছে অথবা কেউ ফেলে দিয়েছে। তবে না ছেলে আকাশ কোথায় হতে পারে স্যার? পিছন থেকে কিছু পাইনি স্যার। ওদের ছেলে আকাশ কোথায় থাকতে পারে? জানি না স্যার। এখানে দুটো ফোন পড়ে আছে। পিয়ার আদিত্যর নাম্বারটা ডায়াল করো তো। হতে পারে এই ফোনগুলো ওদেরই।
স্যার প্রিয়া রাওয়ের ফোন থেকে একটা কল হয়েছিল 6:30টার সময়, হয় ওর মা বা শাশুড়ির। নাম্বারটা মা নামে সেভ করা। নাম্বার ডায়াল করো। স্যার এর নাম বাবু, আমার আগে এরই ডিউটি থাকে। এনার ছেলে আকাশ কোথায় হতে পারে? বাড়িতে তো পেলাম না। জসভিন্দরের টিচার বলছিল যে জসভিন্দর এখনো আসেনি, ও বোধহয় কাজে কোথাও বাইরে গেছে। রামু, চা বানাতো, আর আর ঠান্ডা জল ফল কিছু নেবে বা শরবত? হ্যালো, হ্যাঁ কে বলছেন? ভগবতী শাস্ত্রী বলছি। আপনি কে? আপনি প্রিয়া রাওয়ের? আমি ওর মা। আপনি কে? কি ব্যাপার? আমি আপনার মেয়ের বাড়িতে আছি। আপনি কি বলতে পারেন প্রিয়া রাও আদিত্য রাওয়ের ছেলে আকাশ এখন কোথায় আছে? আকাশ তো আমার সঙ্গে আছে, আমার বাড়িতে। ব্যাপারটা কি? ভগবতী দেবী, আপনার মেয়ের বাড়িতে দুর্ঘটনা ঘটেছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ ভগবতী, কি হয়েছে? কি, কার ফোন ছিল? আরে বলো না আমাকে ভগবতী। স্যার প্রতিদিনের মতো প্রিয়া ম্যাডাম আকাশকে দুপুরে স্কুল থেকে নিয়ে এসেছিল, আর তারপর প্রিয়া ম্যাডাম বাচ্চাটাকে আবার নিয়ে যায়। এটা ওনার রোজের রুটিন স্যার। প্রিয়া ম্যাডাম আকাশকে দুপুরে স্কুল থেকে নিয়ে আসতো, তারপর কোথাও একটা রেখে দিত, হতে পারে ওনার মায়ের বাড়িতে রেখে আসতো, আর তারপর সন্ধ্যাবেলা যখন আদিত্য স্যার আর ম্যাডাম একসাথে আসতেন, ওনারা আকাশকে সঙ্গে করে নিয়ে আসতেন। কিন্তু স্যার আজকে শুধুমাত্র আদিত্য স্যার আর ম্যাম ফিরে এসেছে, আকাশ তো সাথে ছিল না। স্যার আকাশের খবর পাওয়া গেছে, প্রিয়া রাওয়ের বাপের বাড়িতে আছে। এখানে অনেকটাই টাইম লাগবে, অনেক কিছুরই প্রিন্ট নেওয়া বাকি। কিচেন ফ্লোরেও কেরোসিন রয়েছে, সমস্ত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে হবে। যদি বাইরে থেকে কেউ ভেতরেই ঢোকে তাহলে কেউ নোটিস করেনি কেন? যদি আদিত্য রাওকে ওপর থেকে ফেলাই হয়, ও চিল্লালো না কেন? এত বড় ঘটনা ঘটলো আর আশপাশের কেউ কিছু শুনতেই পেল না? না স্যার, আমরা কিচ্ছু শুনতে পাইনি। না কোনো চিৎকার, না কোনো চেঁচামেচি, কিচ্ছু শুনতে পাইনি। ওই সময় আমরা দুজন টিভি দেখছিলাম। ওই সময় যদি কোনো চেঁচামেচি হয়ে থাকবে তো টিভির আওয়াজের জন্য স্যার আমরা শুনতে পাইনি। ইনফ্যাক্ট স্যার আমাদের ওই 3rd ফ্লোরে সুমিতা বলল যে আদিত্য ব্যালকনি থেকে পড়ে গেছে। মুস্তাক, এই যে পিৎজা ডেলিভারি বয় সন্তোষ, ওকে এক্ষুনি রাখো। হ্যাঁ স্যার। আমি 502 গিয়ে দেখছি, পিৎজা ওখানেই ডেলিভারি হয়েছিল। সন্তোষের নাম্বার আমার ডায়েরিতে লেখা আছে, আমি এক্ষুনি ফোন লাগাচ্ছি। ক্রাইম সিন ইনভেস্টিগেশন অফিসারের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট স্পেস, যেটা ডিটেল স্টাডির ওপর ওই ইনভেস্টিগেশনের সাকসেস নির্ভর করে। যে কোনো ক্রাইম সিন ওই ক্রাইমের ব্যাপারে অনেক কিছু কথা বলে। অনেক ছোট ছোট সূত্র ক্রাইম সিনে লুকিয়ে থাকে, সেগুলো যেন কোনোভাবেই মিস না হয়ে যায়। আর শুধু তাই নয়, ক্রাইম সিন কোনোভাবেই যেন ডিস্টার্ব না হয়। যেমনই থাকুক, সঙ্গে সঙ্গে ফরেন্সিক টিমের কাছে হ্যান্ড ওভার করে দাও। তাহলে স্যার ওই পিৎজা ডেলিভারি বয়, ওকে সাসপেক্ট মনে করা হচ্ছে। কিন্তু পিৎজা ডেলিভারি বয় কিন্তু 9:25-এর আগে বেরিয়ে গেছিল, আর ঠিক 10 মিনিট পর 9:35-এ আদিত্যবাবুর পড়ে যাওয়ার আওয়াজ পাওয়া যায়। হতে পারে পিৎজা ডেলিভারি বয় প্রথমে ওনাকে মেরেছেন, তারপরে ওনার বডিকে ব্যালকনি রেলিং এ রেখে দেন, তারপর ঠিক 10 মিনিট পর ওনার বডি আপনা আপনি ওখান থেকে পিছলে পড়ে যায়। কিন্তু পোস্টমর্টম রিপোর্টে তো কজ অফ ডেথের রিপোর্ট পাওয়া গেছে। হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট থেকে কজ অফ ডেথ জানা গেল। আর ক্রাইম সিন থেকে পাওয়া প্রমাণ এবং সূত্রের মাধ্যমে আমরা এটা জানতে পারলাম যে ওই রাতে ওই ফ্ল্যাটে অ্যাকচুয়ালি কি ঘটেছিল। মৃত্যু ওপর থেকে পড়ে যাওয়ার জন্যই হয়েছে, সিভিয়ার হ্যামারেজ আর ব্লাড লসের জন্য। মাল্টিপল ফ্র্যাকচারও আছে। আমি এদের জামা কাপড় ফরেন্সিকের হাতে তুলে দিয়েছি, পুরো কেরোসিনে ভিজে গিয়েছিল। ভিকটিমের ফ্ল্যাটে কিচেনে প্রচুর কেরোসিন ছিল। কেরোসিনের ক্যানও পাওয়া গেছে। ভিকটিমের স্ত্রী প্রিয়া রাও মারাত্মকভাবে জখম। হ্যাঁ, 26টা স্ট্যাবিং করা হয়েছে। প্রিয়া রাওয়ের মৃত্যু এক্সেসিভ ব্লাড লসের জন্য হয়েছে। প্রিয়া রাওয়ের কাপড়েও কি কেরোসিন ছিল? না, আমার হিসাবে তো ছিল না। তা সত্ত্বেও এর কাপড় আমি ফরেন্সিককে দিয়েছি। যে শাড়ি পরে অফিসে গিয়েছিলেন সেই শাড়িতেই ওনার মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজে আমরা দেখেছি। বাড়িতে খাবারও তৈরি হয়নি। দুজন ভিকটিমেরই পেটে কোনো খাবার পাওয়া যায়নি। প্রিয়ার উপর কোনো সেক্সুয়াল অ্যাসল্ট? না, একদমই না। এই ঘটনাটা যখন ঘটে তখন ছেলে ওদের সঙ্গে ছিল না। কেন দাদু? মা তো বলেছিলেন আমাকে সকালে পিক করবেন। আজকে তো স্কুল। না বাবা, আজ তোমার স্কুল বন্ধ আছে। আজকে স্কুল আছে দাদু, তুমি জানো না। তুমি ফোন দাও না, আমি কথা বলছি মার সাথে। ফোন দাও। করবে না ফোন? ঠিক আছে, ছেড়ে দাও। কোথায় ফোন? ফোন কেন লাগছে না? আমি আকাশকে কিছু বলিনি,
আরে কি বলবো ওকে? আমি আমার ছেলেকে দেখতে চাই, আমি আমার ছেলেকে দেখতে চাই। হলো কি করে? কিভাবে এটা হলো? ইনভেস্টিগেশন চলছে, এখন আমরা কিছু বলতে পারবো না। আমরা চেক করছি সোসাইটিতে কে এসেছিল, কে গেছিল, কখন কে বেরিয়েছিল। ভগবতী দেবী, আপনাকে আপনার মেয়ে 6:30টার সময় যখন ফোন করে, ও কি কিছু বলেছিল আপনাকে? বাড়িতে কেউ আসবে বা অন্য কিছু? এমনিতে তো কিছু বলেনি, শুধু বলেছে যে একটু কাজ আছে। মা, তুমি আজ রাতে আকাশকে একটু নিজের কাছে রাখবে? আমার একটু কাজ আছে। এটা আবার কোনো জিজ্ঞেস করার কথা প্রিয়া? আর দেখ, যদি তোর লেট হওয়ার থাকে তো আকাশকে বল আমাদের সঙ্গে যেন এখানেই ডিনার করে। না না মা, তার দরকার নেই, ও ম্যানেজ করে নেবে। আমরা ম্যানেজ করে নেব। তুমি শুধু আকাশকে রেখো, আর আমি কালকে সকালে তাড়াতাড়ি এসে পিক করে নেব। ওর স্কুলের ইউনিফর্ম সঙ্গে নিয়ে আসবো, তো ওকে স্কুলেও ড্রপ করে দেব, ঠিক আছে? এছাড়া আর কোনো কথা হয়নি। প্রিয়া বলেছিল ওর কিছু কাজ আছে, কিন্তু আমরা ওয়াচম্যানের রেজিস্টার আর সিসিটিভি চেক করেছি। আপনার মেয়ে আর জামাই 8:35-এ বাড়ি চলে এসছে, আর প্রিয়া প্রত্যেক দিনই তো আকাশকে এই সময় বাড়িতে নিয়ে চলে আসে। আমি জানি না ওর কি কাজ ছিল। কাল আদিত্য কি আপনাদের কোনো কল করেছিল? ওর ফোন লিস্টে আপনাদের তো নাম্বার দেখলাম না। ও আমাদের কোনো ফোন করেনি। আর করতোই যদি, তাহলে কি করে জানবো যে এইসব কি করে হলো? স্যার, ওই পিৎজা ডেলিভারি বয় সন্তোষ পূজারি ও এখানে আসছে। ও না তো ওর নিজের সেলফোন অফ করেছে, আর নাইবা কোথাও পালিয়েছে। হেমন্ত, বাড়িতে ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন নেই, আর আমার মনে হয় না বাড়িতে চুরি টুরি হয়েছে। স্যার, যদি কিছু চুরি করা হয়েও থাকে তো সেটা সেই বাচ্চা আকাশ বা আদিত্য প্রিয়ার প্যারেন্টসই বলতে পারে। বাড়িতে কিছু ভাঙা হয়নি, একটা কবার্ডও খোলা হয়নি। সেক্সুয়াল অ্যাসল্টও হয়নি। এই যে পিৎজা ডেলিভারি করার ছেলেটা ছিল, যেটা আমাদের প্রাইম সাসপেক্ট, একমাত্র সাসপেক্ট, ও ওখানে কেন গিয়েছিল? তুমি সন্তোষের সঙ্গে কথা বলো, আর ওর বিহেভিয়ারটা খুব ভালো করে নোট করো। স্যার, আমার মনে হচ্ছে ওই ছেলেটা ওখানে গিয়েছিল। প্রিয়ারা ওকে 26 বার স্ক্র্যাপ করা হয়েছে। ওই কেরোসিনের অ্যাঙ্গেলটা কি, যেটা আমরা আদিত্য রায়ের কাপড়েও পেয়েছি? একটা পিৎজা ডেলিভারি করার ছেলে এরকম কাজ কেন করবে? তুই ডেলিভারি করতে 502-তে গিয়েছিলি না? হ্যাঁ স্যার। তো 601-এ কি করে পৌঁছে গেলি তুই? স্যার, আমি 6তলায় যাইনি স্যার, আমি শুধু 502-তেই ডেলিভারি করেছিলাম, তারপরে চলে গেছিলাম। তোর সঙ্গে কে ছিল যাকে তুই তোর পেছনে ফেলে এসেছিলি? স্যার, কেউ ছিল না তো, ওখানে কেউ ছিল না, আমি শুধু একাই ছিলাম। স্যার, আপনি ডেলিভারি চালানটাও দেখতে পারেন, আর আমি রেজিস্টার্ড বুকেও সাইন করেছিলাম। তুই ডেলিভারি করতে গেছিলি 5 তলায়, তো তুই 6 তলায় কি করে পৌঁছে গেলি, আর কি কারণে? স্যার, আমি 6তলায় তো যাইনি একদমই। আমি কেনই বা যাব? আমি ওখানে শুধু 502-তে ডেলিভারি করার পরেই ওখান থেকে চলে গেছি। আমি জীবন সোসাইটিতে সবসময় ডেলিভারি করতে যাই, আমি যাকে খুশি জিজ্ঞেস করতে পারেন আমার ব্যাপারে, সবাই খুব ভালোই চেনে আমাকে। স্যার, আমরা বলছি তো আমরা কিচ্ছু শুনিনি, তখন বারবার কেন জিজ্ঞেস করছেন কি শুনেছি কি আর শুনেছি? যদি স্যার আমরা কিছু শুনেও থাকতাম তো সাথে সাথে রিয়াক্ট করতাম। স্যার, আপনারা সিসিটিভি ফুটেজ ভালো করে দেখে নিন। যদি কেউ ভেতরে গিয়ে থাকে আর না বেরিয়ে থাকে, তাহলে আপনারা জেনে যাবেন। আর এখানে তো সবাই রেসিডেন্ট। আচ্ছা, এই রাও ফ্যামিলি নিজেদের ড্রাইভার, কাজের লোক বা কোনো অন্য ওয়ার্কারের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল বা কাউকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিল? না স্যার, স্যার, এরকম তো কিছুই জানি না আমরা। হ্যাঁ, আপনি জিজ্ঞাসাবাদ করুন, আমাদের তরফ থেকে 100% সাপোর্ট থাকবে। এমনিতেই আমাদের দুজন ওয়াচম্যান বাবু আর মুস্তাক খুবই পারদর্শী। একেবারে ডিটেলস অ্যানালিসিস দেব, কিন্তু কম করে 48 ঘন্টা লাগবে। অমিত, কিছু তো দাও যাতে কাজটা শুরু করতে পারি। সিসিটিভি ফুটেজ আর স্টেটমেন্ট থেকে ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। ঘরের ভেতরেও কোনো ফোর্স এন্ট্রির চিহ্ন নেই। ঘরের দরজা তো আমরাই ভেঙেছিলাম ভেতরে ঢোকার জন্য। প্রিয়াকে চাকু দিয়ে 26 বার মারা হয়েছে। আদিত্য ব্যালকনি থেকে পড়ে গেছে না ফেলে দেওয়া হয়েছে? যে কেরোসিন আদিত্যর কাপড়ে এবং ফ্লোরে পাওয়া গেছে, একটু অদ্ভুত লাগছে নাকি? অমিত, আমাকে কিছু তো লিড দাও কেসটা ক্র্যাক করার জন্য। হ্যাঁ, আমি আর্জেন্সিটা বুঝতে পারছি। আপনি অন্য অ্যাঙ্গেল দিয়ে চিন্তা করুন, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রমাণগুলো পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। স্যার, দেখতে গেলে কিন্তু জীবন সোসাইটি খুবই সিকিউরড। কোনো বাইরের লোকের ভিতরে আসা খুবই অসম্ভব। আমরা এই পিৎজা ডেলিভারি বয়কে রুল আউট করতে পারি, কারণ আদিত্য আর প্রিয়া দুজনের কল বা মেসেজে কোনো পিৎজার অর্ডার কিন্তু দেখা যায়নি। স্যার, সন্তোষ 5th ফ্লোরে অর্ডার নিয়ে গিয়েছিল, এটা কনফার্ম, কিন্তু 6th ফ্লোরে ও কি করতে যাবে? যদি কোনো অন্য উদ্দেশ্যে গিয়ে থাকে তাহলে আদিত্য আর প্রিয়া তাহলে কেন দরজা খুলতে যাবে? কিন্তু দুটো মৃত্যু ঘটেছে, দুটো আনন্যাচারাল ডেথ, যার মধ্যে একটা 100% মার্ডার। স্যার, প্রিয়া ওর মাকে ফোন করে বলেছিল ওর কিছু কাজ আছে, ওই রাতটা যেন ওর মা আকাশকে রাখে, কিন্তু প্রত্যেক দিনের মতো টাইমে ফিরে আসে। তাহলে কেন আকাশকেও নিয়ে আসলো না? প্রভাত,
প্রিয়ার অফিসে ফোন করে জিজ্ঞেস করো তো যে ওর কি কাজ ছিল। স্যার অলরেডি প্রিয়ার অফিসে আমি ফোন করে নিয়েছি। ওর এক কলিগ, ওর খুব ক্লোজ ছিল, ওর নাম্বার এক্ষুনি আমাকে মেসেজ করবে। আর স্যার আদিত্যর মা বাবার থেকেও আদিত্যর কলিগের নাম্বার পাওয়া গেছে, মহেশ নাম তার। আমি কথা বলছি ওর সাথে। আমরা বাইরের অ্যাঙ্গেলই খুঁজে দেখছি। আচ্ছা, এমনও তো হতে পারে যে গন্ডগোলটা ফ্ল্যাটের মধ্যেই, কোনো নিজেদের ব্যাপার যার জন্য এই দুটো মৃত্যু ঘটেছে। স্যার দুজনের প্যারেন্টসের সাথে আর একবার দেখা করা যাবে। বাবা, আমার কথা তো শোনো। না, তোমরা সব মিথ্যে বলছো। আমি মায়ের সাথে কথা বলবো। বাবা, আমার কথাটা তো। শুনবো না আমি, কিছু হয়নি মা বাবা। তুমি মিথ্যে বলছো, আমি শুনবো না তোমার কথা। মাকে মন করো না। এটা কি সুসাইড কেস ছিল? কিন্তু এই ভদ্রমহিলার গায়ে 26 বার স্ট্যাবিং করা হয়েছে। এটা সুসাইড কি করে হতে পারে? দুটো ভিকটিমসের ব্যাকগ্রাউন্ড থেকে কিছু তো হদিশ পাওয়া গেছে। তখনও পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। ফরেন্সিক রিপোর্ট আসা বাকি ছিল। তবে হ্যাঁ, ওদের জীবনের ডিটেলসগুলো থেকে একটা চিত্র পরিষ্কার ফুটে উঠছিল, যেটা আমাদের এটা বলছিল যে ওই রাতে ওই ফ্ল্যাটে কি ঘটেছিল আর কেন। প্রিয়া আর আদিত্যর বিয়ের পরের মাসে 9 বছর হতো। বিয়ের পরে 2 বছরও আদিত্যর মা বাবার সঙ্গে থাকতো। মানে এই ফ্ল্যাটে ওরা গত 7 বছর ধরে থাকছিল। দুজনে জব করত আর বেশ টপ পজিশনেই ছিল। আদিত্য কোম্পানির ফাইন্যান্স হেড ছিল আর প্রিয়া মার্কেটিং। হ্যাঁ, এরকমই কিছু ছিল। ও তাড়াতাড়ি কেরিয়ারের উপরে উঠছিল। আচ্ছা, আপনার মেয়ে প্রিয়া আর জামাই আদিত্য, ওদের দুজনের মধ্যে কোনো ঝামেলা ছিল, মনোমালিন্য? আকাশ, জানি এখন তুমি খুব কষ্টে আছো, কিন্তু আমাকে বলো প্লিজ, তোমার মা বাবা কি প্রায় ঝগড়া করতো? বাবা? হ্যাঁ, ঝগড়া করতো, খুব ঝগড়া করতো। তুমি ড্রপ করে দেবে মানে? আদিত্য, আমরা দুজনেই ডিসাইড করেছিলাম যে 1 মাস আমি ওকে মায়ের ওখানে ড্রপ করব আর 1 মাস তুমি করবে নিজের লাঞ্চ ব্রেকে। কাল আমার 1 মাস শেষ হয়ে গেছে, তাই আজ থেকে ওকে তুমি ড্রপ করবে। আই ক্যান্ট ডু ইট। এই মাসে আমি খুব বিজি থাকবো, কোম্পানির এক্সপেনশন হচ্ছে, ইউ নো এভরি মিটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, আমি জানি সবকিছু। তুমি শুধু একটা কথা বলো, আমি একলা সবকিছু কি করে হ্যান্ডেল করব? টাইম আমার কাছেও কম, মিটিং আমারও হয়। পুরো সাউথ রিজন মার্কেটটা আমি হ্যান্ডেল করি, তুমি হয়তো সেটা ভুলে গেছো। ভুলতে দিলে তবে না ভুলবো আমি। প্রতিটা ছোট ছোট ব্যাপারে নিজের ডেজিগনেশন, নিজের টার্গেট বলো তুমি, যাতে তুমি নিজের রেসপন্সিবিলিটি থেকে পালাতে পারো। মানে আকাশ শুধু আমার কো রেসপন্সিবিলিটি? ব্যাস 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 ব্যাস, তোমার সঙ্গে ঝগড়া করার টাইম নেই আমার কাছে। প্রথমে আমিই বলেছিলাম, এখন আমিই বারণ করছি, ঠিক আছে? ওকে, এই মাসে আকাশকে তুমিই ড্রপ করবে, দ্যাটস ইট। শোনো বাবা, পরের মাসে আমি তোমাকে ড্রপ করবো। ক্যান ইউ লিভ নাও? বিয়ের পরপরই ওদের দুজনের মধ্যে সব ঠিকই ছিল, কিন্তু ও যত প্রমোশন পেতে থাকলো, ব্যাস বাড়ির শান্তি ধীরে ধীরে যেতে শুরু করলো। দুজনেরই খুব রাগ ছিল, সবকিছুকে কম্পিটিশনের চোখে দেখতো। নিজেদের অফিসের টেনশন ওদের মধ্যেকার টেনশনকে উস্কে দিচ্ছিল। ওদের ঝামেলাটা আমরা বুঝতে পারতাম না। আসলে আমরা তো পুরোনো দিনের লোক। আমরা তো শুধু এটাই জানি স্যার, স্বামীকে শুধু রোজগারই করতে হবে আর স্ত্রীকে শুধু সংসার সাজাতে হবে। এই যে সব সময় কাজের ব্যাপারে চিন্তা করা, টাকা প্রমোশন এই সব নিয়ে চিন্তা করা, এরকম অ্যাম্বিশন আমরা বুঝতেই পারি না। ট্যাক্সি? আমি ট্যাক্সিতে যাব? হ্যাঁ তো কেন? আরে কেন কি, প্রথমে আকাশকে ড্রপ করো, তারপর তোমাকে ড্রপ করো, এতে আমার প্রত্যেকদিন লেট হয়ে যায়। আদিত্য, তুমি নিজের রেসপন্সিবিলিটি পালন করতে এত ভয় পাও কেন? আচ্ছা, একটা কাজ করো, কাল থেকে রিভার্স করা যাক। কাল থেকে আমি ড্রাইভ করব, প্রথমে আকাশকে ড্রপ করব, তারপরে তোমায় অফিস ড্রপ করব সময় মতো, তারপর আমি অফিস যাব, সন্ধ্যেবেলা তোমাকে পিক করে নেব, কারণ আমি তো সুপার ওম্যান। এখন মাল্টিটাস্কিং কোয়ালিটি তোমার মধ্যে নেই তো নেই, কি করব? আরে এই তো, আমি তো এতক্ষণ ওয়েট করছিলাম, তুমি আমাকে টন্ট করোনি কেন? সব সময় আমাকে নিচু দেখাতে চাও তুমি। আমি তোমায় নিচু করতে কখনো চাই তাহলে না। এটা কি ছিল? তুমি নিজের অ্যাটিটিউড দেখো। তুমি তো জানো আমাদের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তাও মিউচুয়ালি। সেটা ফলো করবার জন্য একটু চেষ্টা তো করো তুমি। আরে আমি কি ফলো করি না সেটা? সব সময় তুমি দেখাও যে তুমি আমার থেকে সব কাজে বেটার। মাল্টিটাস্কিং
কিন্তু তুমি খুব ভালো করে জানো আমার তুলনায় তোমার কাজটা অনেক সহজ। কি সহজ আদিত্য? আমার কাজটাও সমান ইম্পর্টেন্ট, ওকে? আর এই ইম্পর্টেন্ট কাজগুলো ঠিক করে করার জন্য আমি ইনসেনটিভ আর বোনাস পাই, প্রমোশনও পাই, যেটাতে তুমি ক্লিয়ারলি অখুশি। বিলো দ্য বেল্ট। বিলো দ্য বেল্ট? আর তুমি যে বিলো দ্য বেল্ট, অ্যাবভ দ্য বেল্ট, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক রাত কথা শুনিয়ে যাও, তার বেলা তোমার মুখ থেকে আজ পর্যন্ত আমার জন্য কোনো অ্যাপ্রিসিয়েশনের ওয়ার্ড বেরিয়েছে? জানি না তোমরা মহিলারা এই অ্যাপ্রিসিয়েশন নটটাকে এত কেন পছন্দ করো। প্রত্যেক ব্যাপারে কেন তোমাদের অ্যাপ্রিসিয়েশন চাই? কেন তোমার চাই না? হ্যাঁ, তুমি এক্সপেক্ট করো না অ্যাপ্রিসিয়েশন? যদি এরকম হয় তো নিজের স্যালারি বাড়ানোর জন্য এত উতলা হও কেন তুমি? রেজ, আর এই সময় ইম্পসিবল। কি বলছো তুমি? স্যার আপনি ভালো করে জানেন 2 বছরে আমার স্যালারি বাড়েনি। এই ব্রাঞ্চে এমন একজন লোকের নাম বলো যার রেজ রয়েছে। স্যার কে পেলো না সেটা তাদের দেখার ব্যাপার। আই ডিজার্ভ এ রেজ। আমার ইনক্রিমেন্ট পাওয়া উচিত। তাহলে আমার কি হয় না আর বাকি লোকের হয় না? তুমি এটা ভালো করেই জানো যে এই ব্যাপারটা আমার হাতে নেই। স্যালারি বাড়ানো কর্পোরেট অফিসের কাজ। আদিত্য, তুমি ভালো করেই জানো আমাদের 2 বছরে কোনো প্রজেক্ট স্টার্টই হয়নি, আর যে দুটো স্টার্ট হয়েছে সেগুলো খুব ধীরে চলছে। যখন এই প্রবলেমগুলো আমরা ওভারকাম করতে পারবো তখন তো স্যালারি বাড়ানোর কথাও বলতে পারবো। স্যার আমার দিক থেকে কি কখনো কোনো ফল্ট হয়েছে? আই নো দ্যাট আদিত্য, পুরো প্রজেক্টে তুমি ভালো কাজ করেছো। ওই প্রজেক্টটা খুব ভালোভাবে দাঁড়াবে। সো লেটস ডিসকাস দ্যাট। আশ্বিন ঠিক কথা বলছে আদিত্য। এই বছরটা শুধু আমরা নতুন প্রজেক্টে ফোকাস করব, তারপর দেখিস স্কেল ডাবল হয়ে যাবে। আরে একটু পেশেন্স রাখ আদিত্য। আমি আর পেশেন্স রাখতে পারছি না। পেশেন্স আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তিলে তিলে মেরে ফেলছে আমাকে। আমি পারবো না ভাই। আদিত্য নিজের চাকরিতে খুশি ছিল না। ওখানে আমরা খুশি একদমই ছিলাম না। 2 বছর ধরে কোনো স্যালারিই বাড়েনি আমাদের। আদিত্যরও নিজের মধ্যে খুব ফ্রাস্ট্রেশন চলছিল। ওর স্যালারি 1,10,000 টাকা ছিল, স্যালারি বাড়ছিল না, আর সেই কারণে ও ভিতরে ভিতরে গুমড়ে মরছিল সব সময়। মহেশ, এটাও কি একটা কারণ ছিল আদিত্য আর প্রিয়ার মধ্যে এত দূরত্ব হওয়ার জন্য? হ্যাঁ, ওদের দুজনের মধ্যে এটা একটা ইস্যু ছিল। প্রিয়া 1,50,000 ড্র করতো আর ওর হাজব্যান্ড 1,10,000। এটা প্রিয়াই আমায় বলেছে। ও স্যালারি বাড়ছে না বলে দিন দিন ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। তুই জানিস ও আমার স্যালারি, আমার ইনক্রিমেন্টকে টার্গেট করছে, বলছে আমার কাজ ইম্পর্টেন্ট নয়, সহজ। প্রিয়া, হতে পারে ও ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে। কেন হবে? কেন? এটাই তো আমি বুঝতেই পারছি না। আমি কখনো স্যালারি ও ডেজিগনেশনের জন্য ওকে টন্ট করিনি কখনো। আমি ওর ওয়াইফ ইয়ার। আমিও চাই ও জীবনে উন্নতি করুক। মহেশ ভালোবাসা টালবাসা সব একদিকে, একে অপরকে যে সম্মান করে না সেটাও করে না। কিন্তু আদিত্য, প্রিয়া তো এমন নয়। ওই রকমই। ওর স্যালারি যে আমার থেকে বেশি সেটাও আমাকে ভুলতেই দেয় না। সবসময় আমার পিছনে লেগে থাকে। গ্রসারির বিল দাও, ইন্টারনেটের বিল দাও, স্পোর্টস টিভি চ্যানেল কি খুব দরকার? এর উপর প্রত্যেক দিন আকাশকে ওর বাপের বাড়ি থেকে পিক করো আর ড্রপ করো। কিন্তু আদিত্য, তুই ওর কথাগুলোকে একদম ভুল মানে করছিস। শোন, আমি এতটাও স্টুপিড না। ও সবসময় আমাকে এটাই বোঝাতে চায় যে হ্যালো মিস্টার 1,10,000 অনলি, এই বাড়ির বস আমি, কারণ তোমার স্যালারি আমার থেকে 40,000 টাকা কম। তুমি সেটাই করবে যেটা আমি বলবো। ভাই, কোন এমন পুরুষ মানুষ আছে যে সব সহ্য করবে? শোন, একবার কুল ডাউন হয়ে একদম মাথা ঠান্ডা করে আর এই সব বিষয়গুলোকে সলভ করার জন্য ওর সাথে বসে একটু কথা বল। সব টপিকগুলোকে নিয়ে ডিসকাস কর। আরে ডিসকাশন করলে তো সব ম্যাটারগুলো সলভ হতে থাকবে। ডিসকাশন কখনো একতরফা হয় না রে। আর একটা দেওয়ালের সাথে তুই কি ডিসকাস করবি? আদিত্য এই ইস্যুটা নিয়ে একটা দেওয়ালের মতো হয়ে গেছে। ও কিছু ডিসকাস করতে চায় না, শুনতেই চায় না, শুধু স্টেটমেন্ট দিতে থাকে। আমি এটা করতে পারবো না, আমি ওটা করতে পারবো না, আমি বিজি আছি, আমার মিটিং আছে। বেসিক্যালি ও যেটা প্রমাণ করতে চায় সেটা হলো শুধু ওর কাজটা ইম্পর্টেন্ট, আর আমার কাজ, আমার কোর রেসপন্সিবিলিটিজ ইন হিজ ওয়ার্ডস ইজ বাড়ি সামলানো আর আকাশের দেখাশোনা করা, ব্যাস। কিন্তু এভাবে কতদিন চলবে? তুই ওর সঙ্গে খোলাখুলি কথা বল, না হলে তোরা দুজন একে অপরকে এভাবেই টর্চার করবি। মেন্টালি টর্চার করতো আদিত্য, খুব কাঁদাতো প্রিয়াকে, মারধর করতো। মেন্টাল টর্চার। বাড়ি আর অফিসের টেনশনেও চাপা পড়ে যাচ্ছিল। আমি বোঝানোর চেষ্টা করেছিলাম প্রিয়াকে যে মা জব ছেড়ে দাও, সংসার সামলাও,
আদিত্যকে সংসার চালানোর দায়িত্বটা নিতে দাও। ও আমার একটা কথাও শোনেনি। খুব জেদি ছিল প্রিয়া। আর আমাদের আদিত্য, ও যদি আমার জন্য একটু কিছু করে মা, আমি অনেকটা করতে পারি, কিন্তু না, ওর ইগোটাই অনেক বড়। মা পুরুষ মানুষকে খানিকটা বাবা প্লিজ, এই পুরুষ মানুষের সম্মান, পুরুষ মানুষের ইগো, এসব প্লিজ আমায় বলো না প্লিজ। বাবা তুই কিছুদিনের জন্য ব্রেক নিচ্ছিস না কেন? ব্রেক মানে? জব ছেড়ে দেব? কেন ছাড়বো আমি নিজের জব? আমার স্যালারি ও স্যালারি থেকে বেশি, সেটা কি আমার ফল্ট? আরে আমার তো মনেই হয় না আমরা দুজন একই কোম্পানিতে কাজ করি। সব বুঝি রে মা, কিন্তু ওর কষ্ট হচ্ছে যখন। এই কষ্ট টষ্ট কিচ্ছু না মা, ও শুধু আমায় টার্গেট করতে চায় সব সময়। এটা বলতে চায় সব সময় ভুল আমার, ভুল আমিই করতে পারি, আর আমি সব সময় ওকে নিচু করতে চাই। গড নোস ওয়াই। আমি বলছি না যে তুই ভুল, কিন্তু ওর ইগো একটু হার্ট হয়েছে। অন্তত পক্ষে আকাশের কথা একটু ভাব। আকাশ যতটা আমার ততটাই ওরও, আর ওর ইগো সামলানোর জন্য নিজের জব ছাড়বো না, সেটা কোনো অপশন নয়। হোমওয়ার্কটা করিয়ে দাও ওর। টাইম নেই আমার হাতে, কালকে আমার এই প্রেজেন্টেশনটা আছে, সারা রাত জাগতে হবে আমাকে। আর আকাশ তো নিজেই ভালো করে হোমওয়ার্ক করছে। কিন্তু তুমি হেল্প করলেও বেটার করতে পারবে। যদি তোমার মনে হয় হেল্প দরকার, তাহলে ইউ গো অ্যান্ড হেল্প। অ্যান্ড স্টপ ইট। আমাকে টন্ট করা বন্ধ করো। তোমার প্রবলেমটা কি আদিত্য? তুমি কেন এরকম বিহেভ করো? হ্যাঁ, তুমি আকাশকে আমার প্যারেন্টসের বাড়িতে ড্রপ করে দাও, ওখান থেকে পিক আপ করে নিয়ে এসো, কিন্তু ওদের সাথে একটু কথাও বলো না। তুমি তোমার ঝগড়া আমার সাথে সেই অবধি রাখো, আমার মা বাবা অবধি নিও না। কাল একটা দুধের ক্যান হাতে করে নিয়ে যাব, যেই ওনারা সামনে আসবেন ওনাদের পা ধুয়ে আমি খেয়ে নেব, ঠিক আছে? আরে হাজারটা কাজ আছে আমার, সেই জন্য বাড়ির ভিতরে ঢুকে হাই হ্যালো নমস্কার করি না, এতে ওনাদের ইনসাল্ট করি না আমি। তুমি এসব মজা ভাবো তাই না? কিন্তু আমার মা বাবার খুব খারাপ লাগে এটা, তুমি বেসিক রেসপেক্ট দিতে জানো না। যখন বলেছিলাম আমার প্যারেন্টসদের সঙ্গে থাকো, তখন বলেছিলাম আমি আলাদা থাকবো, ইন্ডিপেন্ডেন্ট থাকবো, তখন ভেবেছিলে আমার প্যারেন্টসরা কতটা হার্ট হতে পারে? এখনো কি তুমি আমার প্যারেন্টসদের কোনো কথা শোনো? নেভার। এবার শান্তিমতো কাজ করতে দেবে? হ্যাঁ, রিপোর্ট চলে এসেছে। আর আপনার থার্ড পার্টি অ্যাঙ্গেলের দিকে কাউকে পাওয়া যাচ্ছে না, কারণ হলো কেননা ক্রাইমে কোনো তৃতীয় লোক ছিলই না। হ্যাঁ, ফরেন্সিক এভিডেন্স অনুযায়ী তো সেটাই বোঝাচ্ছে। ওই ফ্ল্যাটে দুজনই লোক ছিল, আর ক্রাইম সিন থেকে যে ফিঙ্গারপ্রিন্টগুলো পাওয়া গেছে, ওতে দুজন লোকেরই ফিঙ্গারপ্রিন্ট আছে। একজন হলো প্রিয়া রাও, আর দ্বিতীয়জন হলো আদিত্য রাও। ব্যালকনির রেলিং, প্রিয়াকে মার্ডার করার জন্য ব্যবহৃত ছুরি, কেরোসিনের ক্যান, নাইফ স্ট্যান্ড, টেবিল, প্রত্যেকটি জিনিসের উপরই আদিত্যর আঙুলের ছাপ রয়েছে। আর আদিত্যর হাতে যে রক্ত লেগেছিল সেটা প্রিয়ার ছিল। মানে একটা মৃত্যু মার্ডার, এটা তো কনফার্ম। আর দ্বিতীয়টা, মা তুমি আকাশকে নিজের কাছে রাখবে, আমার কিছু কাজ আছে। কাজ? না, সেদিন তো কোনো এক্সট্রা ওয়ার্ক প্রেশার ছিল না। কিন্তু ও যে মাকে বলেছিল ওর কিছু কাজ আছে। জানি না ও কেন বলেছিল, বরং সেদিন তো অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিল। সেদিন ও আদিত্যর সঙ্গে বসে ওদের সব ইস্যুস ঠিক করবে বলেছিল। প্রিয়া আপনাকে এমনটা বলেছিল? হ্যাঁ। তুই বলতিস না বসে কথা বল, বসে কথা বল? আজকে বলবো। ও রাজি হয়েছে? অন দ্য ওয়ে কথা বলবো, আর হোপফুলি কনভিন্স করে নেব ওকে কথা বলার জন্য। ভেরি গুড। আর প্রিয়া প্লিজ কামলি কথা বলিস। হ্যাঁ, আই এম শিওর কথা বললে না তোদের রিলেশন আরো ভালো হবে। বেটার হতে হবে সন্ধ্যা। আমাদের ঝগড়ার এফেক্ট এখন আকাশের ওপর পড়ছে, যেটা আমি কখনোই হতে দেব না। এই ঝগড়াটা এবার বন্ধ করতেই হবে। আমি অ্যাকচুয়ালি একটা গুড নিউজের জন্য ওয়েট করছিলাম, কিন্তু যে নিউজটা এলো, কোথা থেকে কি হয়ে গেল স্যার? আমরা আজ আকাশকে পিক করতে যাব না, ও মায়ের কাছেই থাকবে আজ। কেন, কাল স্কুল নেই? আছে, আমি ওকে সকালে পিক করে নেব। আমি ইচ্ছে করেই রেখেছি ওকে আজকে ওখানে। অফিসে কোনো পার্টি টার্টি আছে নাকি? আদিত্য, আমি ভাবছিলাম যে আমরা দুজন শান্তিতে বসে কথা বলবো আমাদের ইস্যুগুলো নিয়ে। তুমি তো সমস্ত আর্গুমেন্ট, সলিউশন সব প্ল্যান করে রেখেছো। আচ্ছা, তোমার কি মনে হয় না কম্পিটিশনটা একতরফা হয়ে যাবে? এখন ছেড়ে দাও না, এই একে অপরের সাথে কম্পিট করা ছেড়ে দিই না, আর বসে সব কথা আলোচনা করি, সলিউশন পেতে পারি, আবার নতুন করে শুরু করতে পারি। প্লিজ। সো নতুনভাবে কি দিয়ে শুরু করব? কতবার সরি বলতে হবে আমাকে? কারণ অ্যাকর্ডিং টু ইউ তোমার তো কোনো ভুল হয় না।
সবকিছুর জন্য তো আমিই দায়ী হই। দেখো আদিত্য, আমি নিজেকে নিজে প্রমিস করেছি যে আমরা শুধু নিজেদের প্রবলেমগুলো স্টেবল রাখবো, ইগোকে নয়। টেবিলের উপর তো ইগোটা আমারই হবে, রাইট? কারণ সমস্যাটা তো আমার। কিসের দুঃখ কষ্ট? আরে এইসব শব্দ তো আজকাল কেউ বাংলা সিরিয়ালেও ইউজ করে না। যত সব। ওকে ফাইন, তো তুমি কোনো সঠিক ওয়ার্ড ঠিক করে নাও যাতে তোমার কোনো প্রবলেম না হয়, কারণ আমার সবকিছুতেই তোমার সমস্যা। ওয়াই এভরি টাইম সব সময় আমার স্পটলাইটে থাকাটা কি খুব দরকারি? তুমি এটা করেছো তোমার ইগো, তুমিটা করে ধোয়া তুলসী পাতা। সবসময় তুমি তো ভিকটিম হয়ে যাও। তুমি নিজেকে ভিকটিম দেখিয়ে খুব মজা পাও। ভিকটিম তুমি দেখাও নিজেকে, সব সময় তাই করো। আমার তো মনে হয় তুমি বিশ্বাসই করো যে তুমি নিজে ভিকটিম। শোনো আদিত্য, আমি মন থেকে বলছি যে আমি জানি তুমি কতটা ক্যাপেবল, আর তুমি যতটা চাও ততটাই আমি চাই যে তুমি প্রমোশন পাও, তুমি আরো ভালো স্যালারি পাও। ওহ হাউ সুইট। একটা কাজ করি, তুমি আমাকে একটা সার্টিফিকেট দাও, কনসোলেশন সার্টিফিকেট, আর সেটা কপালে চাপকে দাও। আমি জানি এটাও তোমার একটা আমাকে নিচু দেখানোর পলিসি। ফর গড সেক আদিত্য, প্লিজ, আই এম রিয়েলি ট্রাইং হার্ড ইয়ার। তুমি কি আমার সাথে নরমালি কথা বলার চেষ্টাটাও করতে পারো না? এরকম কেন করো যাতে মনে হয় সবসময় আমি তোমার কম্পিটিটর? কম্পিটিটর আমি ভাবি না, তুমি আমাকে ভাবো, কারণ তুমি আমার থেকে 40,000 টাকা বেশি ইনকাম করো। সেই জন্য সবার সামনে তুমি আমাকে ইনসাল্ট করে বেড়াও। আকাশের সামনে, তোমার মা বাবার সামনে, আমার মা বাবার সামনে, সবার সামনে দিন রাত তুমি চোখে আঙুল দিয়ে আমার কর্তব্যগুলো দেখিয়ে দাও। আরে আমি কি জানি না আমার কর্তব্যগুলো কি? যদি জানো তাহলে পূরণ কেন করো না? সব দায়িত্ববোধ কি আমার থাকবে? আমি রেগুলার তোমার মা বাবাকে ফোন করি, আর তুমি আমার মা বাবার জন্য একটু কনসার্ন হতে পারো না? আরে আমি দেখাতে পারবো না কনসার্ন, কারণ আমি তুমি না। আমি মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করি। আমি লোক দেখানো প্রেম প্রীত করতে পারি না, কারণ আমি তোমার মতো সবসময় জাহির করতে পারি না। ঠিক আছে, জাহির করি আমি জাহির। কেননা আমার কাছে জাহির করার মতো কিছু আছে আদিত্য। তোমার থেকে আমি সব কিছুতে বেটার, তোমার থেকে এগিয়ে থাকি নিজের জবে, বাড়িতে নিজের রেসপন্সিবিলিটি পূরণ করতে। আর তুমি, তোমার কাছে নিজের জেলেসি আর নিজের স্টুপিড ইনফিরিয়রিটি কমপ্লেক্স ছাড়া আর কিছু আছে দেখাবার জন্য যে দেখাবে? আর এর জন্য তুমি নিজে দায়ী আদিত্য। আর নিজের জব নিয়ে যদি এত অখুশি থাকো তো ছেড়ে কেন দাও না? নতুন কেন খুঁজে নিচ্ছ না? আমি বলবো কেন? কেননা তুমি ভয় পাও যে তুমি নতুন কোনো জব পাবেই না। তোমার মধ্যে কোনো কনফিডেন্সই নেই আদিত্য। তুমি শুধু সারা জীবন নিজেকে এভাবেই রাখতে চাও, ভিকটিম সেজে থাকতে চাও, আর নিজের প্রতিটা ব্যর্থতার জন্য আমাকে ব্লেম করতে চাও। ব্যাস, নিজের এই অন্ধ জগৎ থেকে বেরো আর রিয়ালিটিতে আসো। আর নিজের ব্যর্থতার জন্য নিজের বউকে দায়ী করা বন্ধ করো, ফর গড সেক। তুমি জানো সত্যিটা কি? তুমি না ভালো স্বামী হওয়ার যোগ্যতা রাখো আর না ভালো বাবা হওয়ার। আর একবার ভাবো, তোমার ছেলে কি শিখবে, কি সম্মান দেবে তোমাকে, যখন তুমি নিজের স্ত্রীকে সম্মান দিতে জানো না? সত্যিকারের পুরুষ হয়ে দেখাও। বি আ ম্যান। আমরা ওদের দুজনকে কখনো ভালো করে বুঝতেই পারলাম না। আর এখন আমরা এটাও জানতে পারিনি যে আদিত্য এরকম একটা সিদ্ধান্ত কেন নিল। ইউ আর আ লুজার, দ্যাটস হোয়াট ইউ আর। আমি তো এটাও বুঝি না তুমি অফিসে গিয়ে করোটা কি? জব করো নাকি ওখানেও মেয়েদের মতো ক্রিবিং করো? এটা কি করছো আদিত্য? কি করতে চাইছো আদিত্য? আদিত্য, ছুরিটা সরিয়ে রাখো। আদিত্য, লিসেন, কাম ডাউন। আদিত্য, প্লিজ প্লিজ পুট দ্য নাইফ ব্যাক। আমরা সবকিছু ঠিক করে ফেলবো, সব ঠিক হয়ে যাবে। আদিত্য প্লিজ, পাগলামি করো না আদিত্য। আদিত্য, তুমি এটা কি করছো আদিত্য?
আরে মুস্তাক, দেখ কে পড়ে গেল নাকি? আরে এ পড়লো কি করে? আরে কেউ প্রিয়াকে ডাকো তাড়াতাড়ি। এবার বডি দুটোকে ফ্যামিলিকে হ্যান্ড ওভার করতে পারেন। আমরা খুব শীঘ্রই চার্জশিট ফাইল করতে চলেছি। আমরা এফআইআর আইপিসি 302 ধারায় ফাইল করি আদিত্য রায়ের বিরুদ্ধে তার স্ত্রী প্রিয়া রাওকে মার্ডারের জন্য। কিন্তু যেহেতু অ্যাকিউজ সুইসাইড করেছিল, আমরা এভিডেন্স চার্জশিট ফাইল করেছিলাম। আমাদের কাছে লিখিত স্বীকারোক্তি তো ছিল না, কিন্তু অ্যাকিউজ আর ভিকটিম দুজনের প্যারেন্টসেরই স্টেটমেন্ট ছিল, ওদের ছেলের স্টেটমেন্ট ছিল, প্রতিবেশী আর ওদের সঙ্গে কাজ করা কলিগসের স্টেটমেন্ট ছিল। সবাই বলেছিল যে ওদের দুজনের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, আর আমাদের কাছে ফরেন্সিক এভিডেন্স খুব স্ট্রং ছিল। এমনিতে ইনভেস্টিগেশনের দিক থেকে খুব সিম্পল কেস মনে হয়, কিন্তু বিশ্বাসই হয় না, কারণ যা কিছু হয়েছে দুটো এমন লোকের মধ্যে যারা এখন বেঁচেই নেই। সবকিছুই ইন্টারনাল। হ্যাঁ, তাদের প্রবলেমস, তাদের মধ্যে ঝগড়া আর সেখানে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে খুব বেশি হলে আমরা আন্দাজ করতে পারছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটেছিল এটা আমরা কখনোই জানতে পারবো না। স্যার এইসব কেসগুলো একটু অদ্ভুত হয়, তাই না? কখনো কখনো আমাদের এরকম বাবা মার সঙ্গেও ডিল করতে হয় যাদের কোনো ধারণাও থাকে না এই ভয়ানক পরিণতির, তারপরেও কাঁদে যে ওরা জানতো যে এরকম খারাপ কিছু ঘটতেই পারে। মুশকিল হয় নিষ্পাপ বাচ্চাদের থেকে স্টেটমেন্ট নেওয়া, যাদের পৃথিবীটা একেবারে শূন্য হয়ে গেছে, কিন্তু সেই মুহূর্তে আমাদের একজন ক্লিনিক্যাল ইনভেস্টিগেটরের রোল প্লে করতে হয়। বেশ কষ্টকর, কারণ একটা অপরাধ ঘটে গেছে আর নিজেদের ইমোশনটাকে কন্ট্রোলে রাখতে হয়। একদম সবসময় রাখতে হয়, বিশেষ করে ডিউটির সময়। কিন্তু চার্জশিট ফাইল করার সময় অথবা কেস ক্লোজ করার পর প্রায় এটা আমাদের মনে হয়, যদি এই সমস্ত কেসের ক্ষেত্রে ফ্যামিলি আগে থাকতে কিছু করত যাতে নিজেদের মধ্যে টেনশন এই জায়গায় পৌঁছতো না, অপরাধের ছায়া পড়বার আগেই টেনশনকে থামানো যেত। প্রত্যেক জিনিসেরই একটা সমাপ্তি আছে, বা তার সমাপ্তি ঘটানো যেতে পারে। তাহলে একটা সম্পর্কের মধ্যে তিক্ততা বা কষ্টের সমাপ্তি কেন ঘটানো যায় না? যে কোনো মৃত্যুই কাউকে না কাউকে দুঃখ দেয়, কিন্তু এভাবে জীবনের অসময় শেষ হয়ে যাওয়া নতুন করে একটা অসন্তুষ্টির জন্ম দেয়, যা ততখানি অসন্তুষ্টি সৃষ্টি করে যতটা অসন্তুষ্টি সেই সম্পর্ক জীবিত অবস্থায় সৃষ্টি করেছিল। কষ্ট পাওয়ার চেয়ে ভালো হলো চিকিৎসা করানো। যে কোনো সম্পর্ককেই সেই পর্যন্ত যেতে দেওয়া উচিত নয় যাতে সে বিনা চিকিৎসায় আমাদের নষ্ট করে দেয়। এই কথা বলে এখন আমি অনুপ সুনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটি চাঞ্চল্যকর ঘটনা নিয়ে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.